আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে নতুন বাইকে আপনাদের সকলকে স্বাগতম। এখন বাইকটা কার, এটা অনেকে মনে প্রশ্ন আসতে পারে। বাইকটা আমি নিজেই কিনেছি, আপনাদেরকে আপডেট দেওয়া হয় নাই। সো বাইকটা আমি কেন কিনেছি আপনারা অনেকে জানেন। আমি সুজুকি জিক্সার মনোটন সেল করে দিয়েছিলাম। তারপর আমার টেন্ডেন্সি ছিল একটা এম নেওয়ার, মানে R15M। সো R15Mটা নেই কেন সেই বিষয়ে আজকে কথা হবে। প্লাস এই বাইকটা কীভাবে কিনেছি, কোথা থেকে কিনেছি, কত টাকা নিয়েছে, বিস্তারিত আলোচনা হবে। এই বাইকটা আমি নিয়েছি বসুন্ধরা সুজুকি প্রিমিয়াম থেকে। সো সুজুকি প্রিমিয়াম থেকে বাইকটা আমি নেওয়ার পর আজকে বাইকটার 4 নম্বর দিন। সো এখনও বাইকটার কাগজ তারা দেয় নাই। আমি আগে থেকে জানি যে সুজুকি প্রিমিয়ামে কাগজ দিতে একটু ডিলেমি করে। এটা তাদের বলা চলে জাত স্বভাব, মানে জন্মগত অভ্যাস একটা হয়ে গেছে সুজুকি প্রিমিয়ামের। এর আগে আমি সুজুকি রাইডার জোন থেকে নিয়েছিলাম। রাইডার জোন থেকে মোটামুটি অনেক ফাস্ট আমায় কাগজ দিয়েছিল, 2 দিনের ভিতর দিয়ে দিয়েছিল। আশা করি এ সপ্তাহে সুজুকি প্রিমিয়াম থেকে কাগজটা পেয়ে যাব। সো এখন কাগজ ছাড়া বাইক চালাচ্ছে, এটা কীভাবে সম্ভব? সো তারা আমাকে 1 সপ্তাহের ইনভয়েস দিয়েছিল। সো ইনভয়েসটা কি, সেটা হলো ক্যাশ মেমো, মানে 1 সপ্তাহের ডেট দিয়ে 8টা ক্যাশ মেমো দিয়েছিল। আমাকে বলেছিল স্যার আমাদের যদি কাগজটা দিতে একটু লেটও হয় তাহলে আপনি নতুন নতুন ইনভয়েস দিয়ে প্রতিদিন চালাতে পারবেন, সমস্যা নেই। পুলিশ ধরলে দেখাবেন যে আজকে কিনেছি, বা ধরলে দেখাবেন যে বাইকটা অতি শিগগিরই কেনা হয়েছে, এখনও কাগজপত্র হয় নাই। সো এটা নিয়ে এখন চালাচ্ছি, আর এখন পর্যন্ত কোনো পুলিশ টুলিশ সিগন্যাল দেয় নাই, 4 দিনে হলো। সে বাইকটি আমি কেন নিলাম? আমি তো এমই নিতে পারতাম। এখন এম কেন নেইনি? আমি যতটুক আমাদের পরিচিতি ভাই ব্রাদার আছে, যত ব্লগার বা যত বাইকিং কমিউনিটির সাথে জড়িত, তাদের কাছ থেকে আমি এতটুকু শুনেছি যে এম বাইকটা হলো আপনার, এবং এম বাইকটা কিনলে আমি যদি পরবর্তীতে সেল দিতে যাই, বাংলাদেশে হায়ার সিসি যদি ইয়ামাহারই আসে, তারপর এম বাইকটার কদর থাকবে না। যদি ইয়ামাহা FZ 250 আসে, ইয়ামাহা R1 আসে, সো এগুলো আসলে বাংলাদেশে যে আপনার এম, তারপরে B4, এগুলোর আসলে কদর কমে যাবে। তারপর মানে প্রাইসটাও ড্রপ করবে। দেখা গেল নতুন প্রাইস আগের মতনই থাকলো, কিন্তু পুরাতন প্রাইসটা ড্রপ করলো। সো পুরাতন প্রাইস কিন্তু এখনই আপনি একটা এম যদি কিনেন, দেখা গেল 1000 কিলো 1500 কিলো চালালে 1 থেকে 1.5 লাখ টাকা নাই হয়ে যায়, মানে 1 থেকে 1.5 লাখ টাকা আপনার নাই। সো এ থেকে আমি চিন্তা করলাম যে সুজুকি যেহেতু আমি এর আগে চালিয়েছি, আর সুজুকি সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা আছে, আর এর আগে আমি ইয়ামাহাতে চাকরি করার কারণে ইয়ামাহা সম্পর্কে আমার ধারণা আছে। ইয়ামাহার যে প্রিমিয়াম বাইকগুলো, শুধু ইয়ামাহা না, নট ইয়ামাহা, আপনি যত দামি বাইকের ক্ষেত্রে যাবেন, যত দামি কিছুর ক্ষেত্রে যাবেন, সবগুলোই সেম। দেখা গেল আপনার যত দামি জিনিসের আপনি বিক্রি করলে নাই হয়ে যায় 1 থেকে 1.5 লাখ টাকা, বা 50 থেকে 60 হাজার টাকা নাই। আপনি বিক্রি করলে ওই টাকাটা আর উঠে আসলো না যত টাকা দিয়ে আপনি বাইকটা ক্রয় করলেন। এখন আমরা তো বাইক যারা চালাই, বেসিক্যালি আমার মতো যারা আছে, তারা বাইকটা শখে চালায় প্লাস প্রয়োজনে চালায়। সো শখে এবং প্রয়োজনে কখন আমাদের বাইক সেল দিতে হয় সেটা আমরা নিজেরাও জানি না। দেখা গেল ফ্যামিলির কারণেও বাইক সেল দেওয়া লাগে, আদার্স অনেক কারণেও বাইক সেল দেওয়া লাগতে পারে। সো এই কারণে আসলে আমি চিন্তাভাবনা করে, অনেক সময় অনেক চিন্তাভাবনা, অনেক ঘাটাঘাটি করে সুজুকি জিক্সার মনোটন সেল দেওয়ার প্রায় 15 থেকে 20 দিন পর আমি এই বাইকটা ক্রয় করি। আমি মার্কেটে একটা সল্ট অ্যানালাইসিস করি। এখন সল্ট অ্যানালাইসিস কীভাবে করি? আমি যে আপনার গ্রে মার্কেট আছে, তারপর ইউজ বাইকের মার্কেট আছে, ওইগুলোতে একটু হানা দেই, হানা দিয়ে দেখি যে কোথায় কেমন বাইকের প্রাইস। R15M, R15 ভার্সন 4, এগুলো আমি দাম দেখেছি প্রায় অলমোস্ট আপনার 1500-2000 কিলোমিটার চলছে। ওগুলোতে আপনার অনেক টাকা কমে গেছে, 1 থেকে 1.5 লাখ বা 1,20,000, 1,30,000 যত টাকা দিয়ে ক্রয় করেছিল। সামান্য আমি একটা ইউজ বাইক দোকানের আপনার উদাহরণ দেই, BSB মার্ট। সো BSB মার্টে আমি গেছিলাম, ওইখানে 1500 কিলোমিটার একটা ইয়ামাহা এম পেয়েছিলাম ইন্ডিয়ান। ওইটা তারা আমার কাছে দাম চেয়েছে 5,33, মানে 5,33,000। সো 5,33,000 দিয়ে যিনি কিনেছে উনি অবশ্যই এটা ক্রয় করেছে 6,21,000 টাকা দিয়ে। আমি বর্তমানের কথা বলতেছি, যখন ভিডিওটা আমি তৈরি করতেছি, হয়তো ভিডিওটা 10 দিন আগে যাবে বা 10 দিন পরে যাবে। দেখা গেল 10 দিন আগে বলতে যেদিন আমি ভিডিওটা তৈরি করতেছি ওদিন যাবে, বা এর থেকে 10 দিন পরে যাবে। সো এখন আমি ওই অবস্থায় চিন্তা করলাম, তাদের কাছে অ্যাসেপ ছিল। সো অ্যাসেপটা আমি চিন্তা করলাম অ্যাসেপটা কত টাকা, দেখি তো দাম জিজ্ঞেস করে। তখন অ্যাসেপটা চলেছে আপনার 4000 কিলোমিটার। ওনাদের কাছে দাম জিজ্ঞেস করলাম, ওনারা চাইলো 3,25,000। তাহলে এসএফে কিন্তু আপনার আহামরি একটা লস নাই। যিনি এসএফটা সেল দিছে, আমি ধরলাম যে ওনার 60 পড়েছে, তারপরে উনি সেল দেওয়ার পর আহামরি একটা লস হয় নাই। কিন্তু আপনার এমএ দেখেন, এমএ কিন্তু অলমোস্ট 1,20,000 টাকা নাই।
এটা শুধু এম না, বাংলাদেশের যত উচ্চগতির বাইক আসবে, বাংলাদেশের জেসির বাইক আসবে, সবগুলোতে এরকমই হবে। মানে নতুন নতুন প্রযুক্তি আসলে দেখা গেল পুরাতন প্রযুক্তিগুলোর হাইপ থাকবে, কিছু কিছু মানুষ হয়তো ক্রয় করবে, কিন্তু ওগুলোর আসলে দাম পড়ে যাবে। এটা জাগতিক নিয়ম, এটা পৃথিবীর নিয়ম, এটা আমাদের সকলকে মেনে নিতে হবে। তারপর আমি চিন্তা ভাবনা করে অ্যাসেপটা নিলাম। অ্যাসেপটা নেওয়ার পিছনে অনেকগুলো রিজন ছিল। এখন আমার বাজেট ছিল না ভাই, আহামরি বাজেট ছিল না। হয়তো আমি কিনতে পারতাম ইএমআইতে, আর ইএমআইতে নেওয়াটা আমি অত একটা প্রেফার করি না, যেহেতু আমার সুজুকি মনোটনটা ইএমআইতে নেওয়া ছিল। তো সুজুকি মনোটনটা ইএমআইতে নিয়ে আমি বুঝতে পেরেছি ইএমআই এর আসল মজাটা, মানে ইএমআই যে কত একটা ভালো কত একটা খারাপ, সে আসল মজাটা আমি বুঝতে পেরেছি। এই কারণে আসলে আমি ইএমআইটা প্রেফার করি নাই। আর ইএমআইটা প্রেফার না করার কারণেই আমি বলা চলে যে সুজুকি অ্যাসেপটা নিয়েছি। সো অ্যাসেপটা আমার অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক ভাই ব্রাদার ইউজ করে। আগের যে অ্যাসেপটায় বর্তমানে অ্যাসেপটা হলো BS6 তাদের ভাষ্যমতে, সুজুকি কোম্পানির, বা BS5 আমার জানা নেই। যদি সঠিক মতো জানতে পারি তাহলে ভিডিওর অবশ্যই নিচে লিখে দিব। সো BS6 বা BS5 ইঞ্জিন। আর এটাতে কিছু টেকনিক্যালি পরিবর্তন এসেছে, যেমন ক্লাসটা হলো আপনার অনেক স্মুথ। সুজুকির বাইক আমি এখন পর্যন্ত আপনার সবগুলোই ইউজ করেছি যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, হায়াতি থেকে শুরু করে সবগুলোই। সো ম্যাক্সিমাম গাড়িতে একটাই সমস্যা ছিল, সুজুকির ক্লাস অনেক টাইট। কিন্তু ভাই এই যেই ক্লাসটা দিয়েছে সুজুকি অ্যাসেপে, নতুন যে অ্যাসেপ যেটা আমি চালাচ্ছি ইউলো, সো এই অ্যাসেপটা আপনার, আমি যেটা চালাচ্ছি এই অ্যাসেপে আপনার প্রচুর পরিমাণে স্মুথ ক্লাস, মানে এত স্মুথ আমি ক্লাস ধরলে বুঝতেই পারি না, আমার আরসিবি থেকেও স্মুথ ক্লাস। সো এইটা সুজুকি কোম্পানি একটা বাহবা দেওয়ার বিষয়, মানে তারা একটা ভালো কাজ করেছে, বুঝতে পেরেছে যে কাস্টমারের সমস্যা হচ্ছে, তারা আসলে মান উন্নয়ন করেছে কিছু কিছু। আমি প্রথমত এটা বুঝতে পেরেছি। আর প্রথমত কি অসুবিধা হচ্ছে আমার এই বাইকে, এই সাইডটা প্রচণ্ড ব্যথা করতেছে। এটা সেমি স্পোর্টস বাইক, স্পোর্টস বাইক সবগুলোতে হবে, যেহেতু এটা ফুল স্পোর্টস না, এটা সেমি স্পোর্টস বাইক, মানে কমিউটার প্লাস স্পোর্টসের একটা ভারসাম্য আছে। এই কারণে বলা চলে আমি এটা নিয়েছি। আর একটু হাত ব্যথা হবে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা আমার যেহেতু লাইফের ফার্স্ট স্পোর্টস বা সেমি স্পোর্টস বাইক, যে যেটাই বলেন না কেন, মানে 3 পার্ট হ্যান্ডেলের ফার্স্ট বাইক আমার লাইফের। আমি এর আগে 4B চালিয়েছি, 4B তো আমার অনেক দিন চলেছে। ইয়ামাহা FZ ভার্সন 2 চালিয়েছি। এরপর আমি সুজুকি জিক্সার মনোটন নিলাম, সুজুকি জিক্সার মনোটনও প্রায় 10,000-এর মতো চালিয়েছি। তারপর আমি এই বাইকটা নিলাম। এটা আশা আছে আমার, যদি আল্লাহ তাআলা সহায় হয়, আমি একটা বেশ লম্বা সফর এটাকে নিয়ে দিব, হয়তো 2 বছর না হয় 3 বছর, যদি এটা আমাকে পারফেক্ট সার্ভিসটা দেয়। এখন আসলে ব্রেকিং পিরিয়ডের কথায় আসি। ব্রেকিং পিরিয়ড নিয়ে আমার একটা আলাদা ভিডিও আসবে, মানে এই বাইকটার ব্রেকিং পিরিয়ড আমি কি করে মানতেছি, ওইটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনারা সকল বাইকের ব্রেকিং পিরিয়ড সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। ব্রেকিং পিরিয়ড আমি অনেককে বলি যে ব্রেকিং পিরিয়ড বলতে কিছু নাই, আমি নিজেও ব্রেকিং পিরিয়ড মানি না। আমার সুজুকি জিক্সার মনোটনের ব্রেকিং পিরিয়ড আমি নিজেও মানি নাই, ওইটা বইলা লাভ নাই। সো ব্রেকিং পিরিয়ড আসলে প্রথম অবস্থায় ইঞ্জিনটা একটু আপনার সাথে অ্যাডজাস্ট হতে কিছু সময় দিতে হয়। দেখা গেলো 1000 কিলো 1500 কিলো, হয়তো আমার 1000 কিলো 1 সপ্তাহে বা 1.5 সপ্তাহে হয়ে যাবে, বা 2 সপ্তাহের ভিতরে হয়ে যাবে। দেখা গেলো আমার 1 মাসের ভিতর ব্রেকিং কমপ্লিট হয়ে যাবে। তারপর আসতেছে আপনার বান্দরবন ট্যুর, আমি এটা নিয়ে বান্দরবনে যাচ্ছি। সেটা দেখা গেল হয়তো আপনার কিছুদিনের ভিতরে রিসেন্ট আপনারা ভিডিওটা পাবেন। সো বান্দরবন ট্যুরে এটা কীভাবে পারফরমেন্স দিচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন। সো বান্দরবন ট্যুর নিয়ে একটা লম্বা হিস্টোরিক্যাল ভিডিও আপনাদের আপলোড দিব। আর বান্দরবন ট্যুরটা আমি কখনো যাইনি বান্দরবন, রিসেন্টলি আমি যাবো চিন্তা ভাবনা করতেছি। এর আগে অনেক প্ল্যান হয়েছে, প্রোগ্রাম হয়েছে, কিন্তু বান্দরবন যাওয়া হয়নি। কিন্তু আমি তিনদু গিয়েছিলাম একবার আমার এক ফ্রেন্ডের বাইক সহ নিয়ে, মানে 2 জনে রাইডিং করে তিনদু গিয়েছিলাম। এখন বান্দরবন আমার নিজের যে অ্যাসেপ কিনেছি এই অ্যাসেপটাই নিয়ে যাব। এই কারণে আমি ব্রেকিংটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো, তাড়াতাড়ি কমপ্লিট করে বান্দরবন একটা ট্যুর দিব। আর আজকের ভিডিওটা আহামরি একটা বড় করব না, কারণ ভিডিওটা অলমোস্ট শেষ পর্যায়ে এসে পড়েছে। আপনারা সকলে দোয়া করবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে টাকাটা আমি কিভাবে অ্যারেঞ্জ করেছি। আমি যে বিজনেস করি এই বিজনেসটা ঈদের সময় একটু ভালো হয়েছে, এই কারণে আমি টাকাটা অ্যারেঞ্জ করতে পেরেছি। মানে ঈদের মৌসুমে আমাদের বিজনেসটা একটু ভালো হয়েছে, এই কারণে টাকাটা অ্যারেঞ্জ করতে আমার অত একটা সমস্যা হয় নাই, বা শরীরে অত একটা লাগে নাই। আমি টাকাটা অতি নিমিষে অ্যারেঞ্জ করে ফেলেছি।
এখন আপনারা অবশ্যই বাইক কেনার সময় মনে রাখবেন, যদি নিজের টাকায় কোনো কিছু ক্রয় করেন সে জিনিসের মর্যাদা অন্যরকম থাকবে আপনার কাছে। আপনি যদি বাবার টাকা বা ফ্যামিলি থেকে টাকা নিয়ে ক্রয় করেন ওইটার মর্যাদা আপনার কাছে অন্যরকম থাকবে। আমি যেটা বলতেছিলাম ভাই, ক্লাস আর গিয়ার শিফটিংটা অনেক স্মুথ, মানে আগের অ্যাসেপ থেকে অনেক স্মুথ, হাজার হাজার গুণে স্মুথ। আর অবশ্যই গাড়ি কেনার পর যে পুরাতন ইঞ্জিন অয়েলটা ভরা থাকে গাড়িতে, ওই ইঞ্জিন অয়েলটা হোক নতুন, আপনি একবারে ফ্রেশ গাড়ি কিনছেন, তারা দেখাচ্ছে কার্নেট যে আপনার 2 দিন হয়েছে গাড়ি বাংলাদেশে এসেছে, তারপর আপনি সেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলেন। আমি কিন্তু সাথে সাথে ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দেই, মতুল 10W40টা ভরে নেই। সো মতুল 10W40 ভরে নেওয়ার পর এখন মোটামুটি একটা ভালো সার্ভিস পাচ্ছি মিনারেলটা। সো মিনারেল আমার চিন্তা ভাবনা আছে 4টা খাওয়ানো গাড়িকে, 4টা খাওয়াইলে গাড়ি মোটামুটি একটা স্মুথ হবে। সো বান্দরবনে যাওয়ার আগে আমি মোটামুটি একটা স্মুথ গাড়ি পাবো। স্মুথ গাড়ি হলে আপনার আশা করি ভালো একটা সার্ভিস পাবো লং টার্মের জন্য। আমি যেমন সুজুকি জিক্সার মনোটনে আপনার একটা লং টার্ম ধরে ব্রেকিং পিরিয়ড মেনেছিলাম, কারণ ওইটা আমার অনেক দিন ইউজ করার চিন্তা ভাবনা ছিল। যেহেতু দাম ভালো পেয়েছি এই কারণে ছেড়ে দিয়েছি। ওই বাইকটা ছেড়ে আমার অনেক দুঃখ কষ্টে থাকতে হয়েছে 10 থেকে 15 দিন। সো এই কারণে আপনাদের বলবো, আপনারা যেহেতু যে বাইকই ক্রয় করেন না কেন অবশ্যই চিন্তা ভাবনা করে ক্রয় করবেন। এই যে আমার ভিডিও দেখে ক্রয় করার দরকার নেই, এই যে কোনো ব্লগারের ভিডিও দেখে ক্রয় করার দরকার নাই। যেমন আমি এই বাইকটা যখন ক্রয় করব, আমি 1 থেকে 2 জনকে জিজ্ঞেস করেছিলাম, তার ভিতর আমার যে বড় ভাইটা আমাকে 10,000 টাকা ডিসকাউন্ট নিয়ে দেয় সুজুকি থেকে। সো তার একটা বড় অবদান ছিল, তিনি বাংলাদেশে একটা নামি দামি ইউটিউবার। সো তার পরিচিতির কারণে আমি 10,000 টাকা ডিসকাউন্ট পাই। আর নাহলে সুজুকি কোম্পানির ইতিহাসে আমার জানা মতে কেউ 10,000 টাকা ডিসকাউন্ট পায় না। সো আজকের ভিডিওটা এইখানে শেষ করি। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, নতুন একটা বাইক কিনেছি যাতে এই বাইকটার সাথে ভালো মতো অ্যাডজাস্ট হতে পারি। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আরও কী করে ডেভেলপ করা যায়। একটি করে লাইক দিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে টাকা পয়সা খরচ হয় না। আপনারা অনেক কিপ্টে হয়ে গেছেন, আগে অনেকে লাইক করতেন, অনেকে শেয়ার করতেন, কিন্তু এখন আসলে লাইক কমেন্ট শেয়ার করেন না। এটা জানি না আপনারা কেন করেন না। হয়তো আপনারা আমার আগের মতো আর ভালোবাসেন না বা আমার ভিডিও আগের মতো এনজয় করেন না। এখন এনজয়ফুল ভিডিও আসবে, যেহেতু এখন আমি সুজুকি জিক্সার মনোটন ছেড়ে একটা নতুন বাইকে আপডেট হয়েছি। সো এখন অনেক নতুন নতুন এনজয়ফুল ভিডিও আসবে। এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে আশা করি আপনারা পছন্দ হবে। পছন্দ হলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করবেন।